আসসালামু আলাইকুম। আমার নাম রিজওয়ান এবং এটা আমার ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমি এ, এখানে একটি করে বইয়ের আহ, পড়বো এবং আমি নিজেও জানবো, আপনাদের সবাইকে জানাবো। সেই উদ্দেশ্যে আমার পড়া। আজকে থেকে আমি আমার প্রথম যে ভিডিওটি ছাড়বো বই সম্পর্কে, সেটা হলো রিচ ড্যাড পুর ড্যাড বই সম্পর্কে। এটার মূল কারণ হচ্ছে যে এই টাইপের বইগুলা আমাদের অর্থের সম্বন্ধে যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা বাড়ানোর চেষ্টা করবে, আশা করা যায় একটু হলেও বাড়বে। এবং দুনিয়ায় চলার জন্য এই ধরনের বই আমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। তো শুরু করা যাক আজকে। আজকে যে বইটা পড়বো সেটা হলো রিচ ড্যাড পুর ড্যাড বইটি, এবং বইটি লিখেছেন রবার্ট টি কিওসাকি, এবং বইটির পাবলিকেশন করেছেন, বাংলায় অনুবাদ করেছেন মঞ্জুর পাবলিকেশন হাউস। এই হলো মোটামুটি। আমি অন্য কিছু না পড়ে সরাসরি ভূমিকা থেকে শুরু করব, কারণ এই বইটির ভূমিকা থেকেই খুব ভালো ভালো কিছু কথা দিয়ে শুরু হয়েছে। তো শুরু করা যাক। স্কুল কি শিশুদের বাস্তব জগতের উপযুক্ত করে প্রস্তুত করে? আমার বাবা মা বলতেন, পরিশ্রম করে পড়াশোনা করো, ভালো ফল করো, তাহলে তুমি একটা মোটা মাইনে চাকরি পাবে, বিশেষ সুবিধার সুযোগ পাবে। তাদের জীবনের উদ্দেশ্য ছিল আমার দিদিকে এবং আমাকে কলেজে পড়ার সুযোগ দেওয়া, যাতে আমরা জীবনে সফল হওয়ার সুযোগ পাই। শেষে যখন আমি 1976-এ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে অ্যাকাউন্টিংসে ক্লাস প্রায় শীর্ষ পেয়ে অনার্স গ্রাজুয়েট করলাম, আমার বাবার উদ্দেশ্য পূর্ণ হলো। এটা তাদের জীবনের সবথেকে সেরা সাফল্য। মাস্টার প্ল্যান অনুযায়ী 8টি সেরা অ্যাকাউন্টিং ফার্মের একটি আমি চাকরি পেলাম, এবং আমি সানন্দে সুদীর্ঘ কর্মজীবন যথাসময়ে আগেই অবসর নেওয়ার প্রত্যাশায় থাকলাম। আমার স্বামী মাইকেল ছিলেন একজন পথের পথিক, অর্থাৎ আমার স্বামী মাইকেল ছিলেন একই পথের প্রতীক। আমরা দুজনেই এসেছিলাম পরিমিত রোজগারের কঠোর পরিশ্রমী পরিবার থেকে। কাজের ক্ষেত্রে প্রচণ্ড মূল্যবোধে বিশ্বাসী। মাইকেল অনার্স নিয়ে গ্রাজুয়েট পাশ করেছে, এবং বরং সে দুবার ডিগ্রি নিয়েছিল, একবার ইঞ্জিনিয়ার হিসেবে এবং একবার আইন স্কুল থেকে। সে ওয়াশিংটন ডিসির পেটেন্ট আইনে বিশেষজ্ঞ। একটি বিখ্যাত ল ফার্ম শীঘ্রই তাকে চাকরি নিযুক্ত করেছিল। আমার ভবিষ্যৎ উজ্জ্বল মনে হয়েছিল, কারণ তার কর্মজীবনে উন্নতির পথ সুনির্দিষ্ট ছিল এবং তাড়াতাড়ি অবসর গ্রহণ সুনিশ্চয়তা ছিল। যদিও আমার কর্মজীবনে সফল হয়েছিলাম, কিন্তু যেমন আশা করেছিলাম ঠিক তা হয়নি। সঠিক কারণেই আমরা বহুবার চাকরি বদলি করেছি, তাই আমরা কোনো পেনশনের সুবিধা অর্জন করতে পারিনি। আমাদের অবসর গ্রহণের পুঁজি শুধু আমাদের ব্যক্তিগত যোগদানের সাহায্যেই বৃদ্ধি পাচ্ছে। মাইকেল এবং আমি বিবাহিত, জীবন চমৎকার, এবং আমাদের 3টি সুন্দর সন্তান আছে। যখন আমি এই বইটা লিখছি তখন দুজনে কলেজে পড়ে এবং একজন সবে হাই স্কুল শুরু করেছে। আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ তৈরি করার জন্য প্রচুর টাকা খরচ করছি, যাতে নিশ্চিতভাবে আমরা তাদের থেকে ভালো কিছু শিক্ষা পাই। নিশ্চিতভাবে তারা সব থেকে ভালো শিক্ষা পায়। এবং 1996 সালে একদিন আমার সন্তানদের মধ্যে একজন স্কুল সম্পর্কে মোহভঙ্গ হয়ে বাড়ি এলো। পড়াশোনা তার একঘেয়েমি আর ক্লান্ত এসে গিয়েছিল। তার প্রতিবাদী যুক্তি হলো, যেসব বিষয়গুলো ব্যবহারিক জীবনে দরকারই হয় না সেসব পড়ে কি দরকার, বাস্তব জীবনে তার কতটাই বা কাজে আসে। বিশেষ কিছু না ভেবে আমি বললাম, কারণ তুমি যদি ভালো নম্বর না পাও তুমি কলেজে ঢুকতে পারবে না। সে উত্তর দিল, আমি কলেজে যাই আর না যাই, আমি বড়লোক হবই।
তুমি যদি কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়ে না বের হও তুমি ভালো চাকরি পাবে না। আমি বললাম। মায়ের মনের আশঙ্কা ও চিন্তা নিয়ে আমি বললাম, তোমরা যদি ভালো চাকরি না থাকে তুমি কিভাবে বড়লোক হওয়ার পরিকল্পনা করবে? আমার ছেলে একটু হাসির ভান করলো এবং একঘেয়েমিতে ধীরে ধীরে মাথা দোলাতে থাকলো। এরকম কথা আগেও অনেকবার হয়েছে। ও মাথা নিচু করে চোখ ঘোরাতে লাগলো। আমার মাতৃসুলভ জ্ঞানের বাণী একবারও তার কানে ঢুকলো না। আমার ছেলে চটপটে এবং দৃঢ়চেতা হলেও সে সবসময় বিনয়ী এবং সশ্রদ্ধা যুবক। মা, ও বলতে শুরু করলো, এবার আমার ভাষণ শোনার পালা। সময়ের সঙ্গে চল, সময়ের সঙ্গে চলো, চারদিকে দেখো, বড় বড় ধনী ব্যক্তিরা তাদের শিক্ষার কারণেই ধনী হয়নি। মাইকেল জর্ডান আর ম্যাডোনাকে দেখেও, এমনকি যে বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠা করেছেন তিনিও হার্ভার্ড এর পড়া শেষ না করেই ছেড়ে দিয়েছিলেন। তিনি এখন আমেরিকার সব থেকে ধনী ব্যক্তি, অথচ এখনও তার বয়স 30-এর কোঠায়। একজন বেসবল খেলোয়াড় আছেন যে বছরে $4 মিলিয়ন চেয়ে বেশি রোজগার করেন, অথচ সে মানসিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত। আমরা দুজন অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আমার কাছে তখন একটা কথা ভোরের মতো পরিষ্কার যে আমার বাবা মা আমাকে যে উপদেশ দিয়েছিলেন আমিও আমার ছেলেকে একই উপদেশ দিতে যাচ্ছি বা দিচ্ছি। চারদিকের পৃথিবী বদলে গেছে, কিন্তু বদলেনি সেই উপদেশ দেওয়াটা। ভালো শিক্ষা পাওয়া এবং ভালো নাম্বার পাওয়া আজকাল সাফল্য সুনিশ্চিত করে না। আমার সন্তানরা ছাড়া কেউ তার লক্ষ্য করেছে বলে মনে হয় না। সে বলতে থাকলো, মা, আমি তোমার আর বাবার মতো অত পরিশ্রম করে কাজ করতে চাই না। তোমার অনেক অর্থ উপার্জন করেছো, আমরা একটা বিশাল বাড়িতে থাকি যেখানে দামি আসবাব আছে, অনেক দামি আসবাব আছে। আমি যদি তোমার পরামর্শ মেনে চলি আমার শেষটা তোমার মতোই হবে, শুধু আরও ট্যাক্স দেওয়ার জন্য পরিশ্রমের উপর পরিশ্রম এবং শেষ অবধি ধার করে তার পরিসমাপ্তি। এখন আর চাকরিতে নিশ্চয়তা নেই। আমি জানি যে কাজ সংক্ষিপ্ত এবং সঠিক আয়তনে কিভাবে করতে হয়। আমি এটাও জানি আজকাল কলেজ গ্র্যাজুয়েটরা তোমার যখন গ্র্যাজুয়েট হয়েছিলে তার চেয়ে কম রোজগার করে। ডাক্তারদেরই দেখো না, তার আগের মতন রোজগার করে না। আমি জানি সবসময় গ্রহণের পর আমি সোশ্যাল মিডিয়া বা কোম্পানি পেনশনের উপর নির্ভর করতে পারবো না। মানে ও জানে যে অবসর গ্রহণের পর আমি সোশ্যাল সিকিউরিটি বা কোম্পানির পেনশনের উপর নির্ভর করতে পারবো না। আমার নতুন সমাধানের প্রয়োজন। ও ঠিকই বলেছিল, ওর নতুন সমাধানের দরকার ছিল। প্রয়োজন আমারও ছিল। যারা 1945-এর আগে জন্মেছেন তাদের উপর আমার বাবা মার পরামর্শ কার্যকরী হতে পারে, কিন্তু আমরা যারা এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে জন্মেছি তাদের পক্ষে সেটা ভয়ঙ্কর হতে পারে। আর আমি আমার সন্তানের এই সোজা কথাটা বলতে পারি না, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটি সুনিশ্চিত ঝুঁকিহীন চাকরি খোঁজো। আমি জানতাম আমার সন্তানদের শিক্ষার জন্য নতুন পথ নির্দেশিকা আমাকে খুঁজতে হবে। আমার সন্তানের স্কুলের অর্থনৈতিক বিষয় শিক্ষার প্রভাব নিয়ে একজন মা হিসেবে এবং একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি চিন্তিত ছিলাম। হাই স্কুল ছাড়ার আগেই আজকালকার অনেক যুবকদের কাছে ক্রেডিট কার্ড থাকে, অথচ পয়সা কী এবং অর্থ কীভাবে বিনিয়োগ করা যায় এ বিষয়ে তাদের পাঠ্যক্রমে কোনো পড়া থাকে না। ফলে কি করে চক্রবৃদ্ধি সুদ কাজ করে এটা বোঝাও তাদের পক্ষে কঠিন ব্যাপার হয়ে যায়। সোজা কথায় তারা মোটেই তাদের জন্য অপেক্ষমান পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে না। তাই তারা এমন জগতে বেঁচে থাকে যেখানে খরচ করাকে সঞ্চয় থেকে বেশি মর্যাদা দেওয়া হয়। আমার বড় ছেলে যখন কলেজে ঢুকে তার ক্রেডিট কার্ড ব্যবহার করা অসম্ভব দেনায় ডুবে গেল, তখন আমি শুধু ক্রেডিট কার্ডগুলো নষ্ট করতে সাহায্য করলাম না, তার সাথে আমি এমন শিক্ষাক্রমও সন্ধান করতে থাকলাম যা আমাকে এবং আমার ছেলে মেয়েদের অর্থনৈতিক বিষয়ে শিক্ষা দিবে। গত বছর একদিন আমার স্বামী তার অফিস থেকে আমার ফোন করে বলল, আমার মনে হয় আমি একজনের সাথে দেখা পেয়েছি যার সাথে তোমার আলাপ করা উচিত। ওর নাম রবার্ট কিওসাকি। এই সেই রবার্ট কিওসাকি যে মূলত এই বইটি লিখেছেন। এবং এনারাই হলো স্বামী স্ত্রী, এনারা দুইজন হলো যারা এই বইটিকে
লেখার জন্য সাহায্য করেছে, এবং সেই ভূমিকায় সেই কথাগুলোই ছিল। এবং আমি বলছি আরও, এরপরে কি হলো সেটাও আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুনতে থাকুন। তো উনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারী। উনি এখানে একটা শিক্ষণীয় বিষয়ের উপর পেটেন্টের জন্য আবেদন করেছে। আমার মনে হয় ঠিক এই বিষয়টি তুমি খুঁজছিলে। পেটেন্ট হলো এমন একটা বিষয় যেখানে হলো যারা জানে না তাদের জন্য বলছি যে পেটেন্ট হলো এমন একটা বিষয় যেটা হলো যে নতুন কোনো কিছু আবিষ্কার করলে বা নতুন কিছু তৈরি করলে সেটা যে তারই আবিষ্কার সেটার প্রমাণস্বরূপ একটা কাগজাদি কিছু রাখা লাগে, সেটা হলো মূলত পেটেন্ট। তো ওখানে আবেদন করলে ওইটা আসলেই কি অথেন্টিক নাকি সেটা নিশ্চিত করার পরে এটা তার নামে, যে এই অমুক মানুষটা এইটি আবিষ্কার করেছে, তার নামে পেটেন্ট হয়ে যায়, পরে ওই রাইটটা কেউ নিতে পারে না। এটা হলো মূলত পেটেন্ট। তো রবার্ট কিওসাকি এসেছিল যে উনি এখানে শিক্ষণীয় বিষয়ের উপর পেটেন্ট আবেদন করেছেন, এবং আমার মনে হয় ঠিক এই বিষয়টি তুমি খুঁজছিলে, এবং সেই কথাটি তার স্বামী তার স্ত্রীকে বলে। তো এরপরের আমরা পর্বে আসি যেখানে বলা হয়েছে ঠিক আমি যেটা খুঁজছিলাম। রবার্ট কিওসাকি যে নতুন শিক্ষণীয় বিষয়টি ক্যাশ ফ্লো তৈরি করেছেন তা দেখে আমার স্বামী অত্যন্ত অভিভূত হয়েছিলেন। তিনি ব্যবস্থা করেছেন যাতে আমরা দুজনেই এটার প্রোটোটাইপ পরীক্ষার সময় অংশগ্রহণ করতে পারি। যেহেতু এটা একটা শিক্ষণীয়মূলক খেলা, তাই আমি আমার 19 বছরের মেয়েকে জিজ্ঞেস করলাম এটি কি অংশগ্রহণ করবে কিনা। সে তখন স্থানীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রী, সে রাজি হয়েছিল। প্রায় 15 জন লোক 3টি দলে ভাগ হয়ে এবং এই খেলাটি পরীক্ষার অংশ নিয়েছিল। মাইক ঠিকই বলেছিল, এটাই সেই শিক্ষণীয় বিষয় যার খোঁজ আমি করছিলাম। কিন্তু এতে একটা মোচড় ছিল। এটা একটা রংচঙে মনোপলি বোর্ডের মতো দেখতে, যার মাঝখানে একটি বড়সড় সুসজ্জিত ইঁদুর আছে। মনোপলির সঙ্গে তফাৎ এই যে এতে দুটো রাস্তা আছে, একটা ভিতরে একটা বাইরে। খেলার উদ্দেশ্য হলো ভিতরের রাস্তা থেকে বেরিয়ে আসা, যার নাম রবার্ট দিয়েছেন র্যাট রেস বা ইঁদুর দৌড়, এবং বাইরের রাস্তাতে পৌঁছানো, যার নাম ফাস্ট ট্র্যাক বা দ্রুত পথ। ফাস্ট ট্র্যাককে বাস্তব জীবনে ধনীরা যেরকমভাবে খেলে রবার্ট তার অনুকরণ করে প্রয়োগ করেছেন। রবার্ট তারপর র্যাট রেস এর অর্থ সঠিকভাবে বর্ণনা করেছেন। এখন র্যাট রেস আসলে কি সেটাই বর্ণনা করেছেন রবার্ট। আপনি যদি মাঝারি শিক্ষিত বা কঠোর পরিশ্রমী লোকদের জীবন লক্ষ্য করেন তাহলে দেখবেন তার একই ধরনের রাস্তা অনুসরণ করে। শিশু জন্মায় এবং স্কুলে যায়। শিশু যখন স্কুলে গিয়ে ভালো ফল করে, মাঝামাঝি থেকে ভালো নম্বর পায়, একটা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়, এবং তার বাবা মা গর্বিত হয়ে এবং উত্তেজিত হন। শিশুটি গ্রাজুয়েট হয় এবং হয়তো কোনো গ্রাজুয়েট স্কুলে যায় এবং ঠিক যেমন পরিকল্পিত ছিল তাই করে, অর্থাৎ একটা নিশ্চিত নিরাপদ চাকরির খোঁজ। ছেলে বা মেয়ে ডাক্তার হিসেবে বা আইনজ্ঞ হিসেবে সেরকম চাকরি পেয়েও যায়, অথবা আর্মিতে যোগ দেয় বা সরকারি চাকরি পায়। সাধারণত ছেলে বা মেয়েটি টাকা রোজগার করতে শুরু করে, প্রচুর ক্রেডিট কার্ড আসতে থাকে, আর শুরু হয়ে যায় কেনাকাটা বা বেহিসাবি ব্যয়। এবং হাতে প্রচুর অর্থ থাকে, সে তার মতো অন্য অল্প বয়সীদের সঙ্গে প্রিয় জায়গাগুলিতে যায়, মেলামেশা করে, বন্ধুত্ব করে এবং কখনো কখনো বিয়ে করে। জীবন তখন উত্তেজনায় ভরপুর। ছেলে মেয়ে দুজনেই এখন চাকরি করে, দুজনের রোজগার আশীর্বাদের মতন। তাদের সাফল্যের স্বাদ অনুভব করে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখায়। তারা স্থির করে একটি বাড়ি, একটি গাড়ি, একটি টেলিভিশন কেনার, ছুটি নেওয়ার এবং সন্তান জন্ম দেওয়ার আনন্দের হাট বসে। অর্থাৎ প্রয়োজন প্রচণ্ড বেড়ে যায়। সুখী দাম্পত্য জীবন স্থির করে, তাদের কর্মজীবনও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তারা আরও পরিশ্রম করতে শুরু করে যাতে তাদের পদোন্নতি ঘটে এবং মাইনে বাড়ে। বিয়েতে সন্তান জন্ম নেয় এবং আরও বড় বাড়ির প্রয়োজন হয় পরে, এবং তারা আরও পরিশ্রম করে, আরও ভালো কর্মী পরিণত হয় এবং নিজের চাকরিতে একান্তভাবে উৎসর্গ করে দেয়। তারা বিশেষভাবে দক্ষ হবার জন্য আবার বিভিন্ন ট্রেনিং স্কুলে যায়, যাতে তারা আরও কর্মক্ষেত্রে আরও বেশি পারদর্শী হয়ে রোজগার বাড়াতে পারে, তারা আরও একটি অন্য চাকরিতে নিতে পারে।
তাদের আয় বাড়ে ঠিকই, কিন্তু তার সঙ্গে বাড়ে তাদের আয়করের সীমানাটাও। বাড়তে থাকে তাদের নতুন বড় বাড়ির স্থাবর সম্পত্তিজনিত কর, সোশ্যাল সিকিউরিটি জনিত কর এবং আরও অন্যান্য কর। তারা তাদের বিশাল অঙ্কের মাইনেটা দেখে আরও ভাবে সব টাকাগুলো যাচ্ছে কোথায়। মানে একজন চাকরিজীবীর, প্রত্যেকটা চাকরিজীবীর ঠিক একই প্রশ্ন। সারা মাস ইনকাম করে, প্রচুর টাকা পায়, কিন্তু মাস শেষে টাকা থাকে না। এবং তারা কয়েকটি মিউচুয়াল ফান্ডে কেনে এবং মুদিখানার জিনিসপত্র, ক্রেডিট কার্ড কেনে। ছেলে মেয়ের 5-6 বছরের পৌঁছালে তাদের কলেজের জন্য সঞ্চয় করা প্রয়োজন হয়ে দাঁড়ায়। এবং এইভাবে সেই সুখী দাম্পত্য যারা 35 বছর আগে জন্ম ছিল এবং তাদের কর্মজীবন আটকেই পড়েছে র্যাট রেসের জালে। তারা কাজ করতে থাকে এবং তাদের কোম্পানির মালিকের জন্য, সরকারের কর ট্যাক্স দেওয়ার জন্য, যে ব্যাংক তাদের মর্টগেজ দিয়েছিল তার জন্য এবং ক্রেডিট কার্ডের জন্য। তারপর তারা নিজেদের সন্তানদের উপদেশ দিতে থাকে, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর পাও এবং একটি নিশ্চিত চাকরি অথবা জীবিকার অর্জনের উপায় বেছে নাও। তাদের অর্থ সম্বন্ধে কোনো শিক্ষাই হয় না। তাদের সরলতা থেকে যারা লাভবান হচ্ছে তাদের কাছ থেকে যত সামান্য শিক্ষা পান। তারা সারা জীবন পরিশ্রম করতে থাকে। এই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে এবং একটি পরিশ্রমী প্রজন্মে। একেই র্যাট রেস বা ইঁদুর দৌড় বলে। টাকা পয়সা সম্পর্কিত কোনো শিক্ষাই তাদের হয় না। কখনো যারা তাদের থেকে লাভবান হন তাদের থেকে কিছু শিক্ষা পান, যার ফলে তারা সারা জীবন প্রচণ্ড পরিশ্রম করতে থাকেন। এক প্রজন্ম থেকে আরেক পর্যন্ত এই চলতে থাকে। একে ইঁদুর দৌড় বলা হয়। এই র্যাট রেস থেকে বেরোবার একমাত্র উপায় হলো অ্যাকাউন্টিং এবং ইনভেস্টমেন্ট। এই দুটি বিষয়ে আপনার দক্ষতা সুনিশ্চিত করা। অবশ্য এই দুটি বিষয়ে দক্ষতা অর্জন সবচেয়ে কঠিন কিনা তা তর্ক সাপেক্ষে। আমি এটা দেখে বেশ অবাক হলাম যে একসময় একজন প্রতিষ্ঠিত সিপিএ হিসাবে রবার্ট বিগ 8 অ্যাকাউন্টিং ফার্মে কাজ করতেন, অথচ সেই একই বিষয়ে অত্যন্ত মজার এবং উত্তেজনাপূর্ণভাবে শেখাচ্ছেন। শেখানোর পদ্ধতিকে এমন মোড়ক পড়ানো হয়েছে যে আমরা যখন মন দিয়ে ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি, এটা ভুলেই গেছেন যে এটা আমাদের কিছু শেখাচ্ছে বা আমরা শিখছি, খেলছি না। খুব তাড়াতাড়ি একটা শিক্ষামূলক পরীক্ষা এবং আনন্দ সন্ধ্যায় রূপান্তরিত হলো। আমার মেয়ে আমার সঙ্গে এমন সব বিষয়ে কথা বলতে লাগলো যা আমরা আগে কোনোদিন আলোচনা করিনি। যে খেলা খেলতে একটা আয়ের স্টেটমেন্ট বা ব্যালেন্স শিটের প্রয়োজন হতো, একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে সেই খেলা আমার কাছে সহজ ছিল। তাই আমার মেয়ে এবং আমার টেবিলের অন্যান্যদের, যারা এই বিষয়ে কিছু বোঝে না, তাদের সাহায্য করার মতো সময় আমার ছিল। সেই দিন ইঁদুর দৌড় খেলার সমস্ত দলগুলোর মধ্যে আমি প্রথম এবং একমাত্র লোক যে এই খেলার ধাঁধা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম। আমি মাত্র 50 মিনিটের মধ্যে বাইরে এসে গিয়েছিলাম, যদিও খেলাটা প্রায় 3 ঘন্টা ধরে চলছিল। আমার টেবিলে একজন ব্যাংকার, একজন ব্যবসায়ের মালিক এবং একজন কম্পিউটার প্রোগ্রামার ছিল। অ্যাকাউন্টিং এবং ইনভেস্টমেন্টে এত কম জ্ঞান আমায় বিচলিত করেছিল, কারণ এই বিষয়গুলো এদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ভাবছিলাম তাদের বাস্তব জীবনে নিজেদের অর্থনৈতিক ব্যাপার তারা কীভাবে বিবেচনা করে। আমার 19 বছরের মেয়ে কেন বুঝতে পারছে না বুঝতে পারি, কিন্তু এরা তো সবাই সাবলোক। অন্ততপক্ষে আমার মেয়ের বয়সের দ্বিগুণ, এরা তো বোঝা উচিত। আমি র্যাট রেস থেকে বেরিয়ে আসে প্রায় 2 ঘন্টা যাবৎ দেখছিলাম কীভাবে আমার মেয়ে এবং সবাই এইসব স্বচ্ছ শিক্ষিত পূর্ণবয়স্করা তাদের ছক্কা ফেলছেন এবং এই মার্কারে সরাচ্ছেন। তারা এত কিছু শিখছে বলে যদিও আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু বিচলিত হচ্ছিলাম এই দেখে যে সাধারণ অ্যাকাউন্টিংয়ে ইনভেস্টমেন্ট এবং এর বুনিয়াদ সম্পর্কেও তারা কত কিছু জানে না। তাদের আয়ের স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের সম্পর্ক বুঝতে অসুবিধা হচ্ছিল। তারা যেভাবে সম্পত্তি কিনছিল এবং বিক্রি করছিল, তাদের মনে রাখতে অসুবিধা হচ্ছিল যে প্রতিদিন লেনদেনে এবং তাদের মাসিক ক্যাশ ফ্লোর টাকা রোজগারের উপর প্রভাব ফেলতে পারে। আমি ভাবছিলাম বাস্তব জীবনে কত কোটি লোক আছে যারা অর্থনৈতিক সমস্যা নিয়ে লড়াই করছে, শুধুমাত্র তারা কোনোদিনও এ বিষয়ে শিক্ষা পায়নি বলে। আমি মনে মনে ভাবছিলাম যে ভাগ্যিস ওরা মজা পাচ্ছে, আর এই জন্য
এই খেলাটা উপভোগ করছে। প্রতিযোগিতা শেষ হওয়ার পর রবার্ট আমাদের 15 মিনিট সময় দিয়েছে নিজেদের মধ্যে ক্যাশ ফ্লো নিয়ে আলোচনা করা আর সমালোচনা করা। আমাদের টেবিলে ব্যবসার মালিক মোটেই খুশি নন, তার খেলাটা পছন্দ হয়নি। তিনি বলছেন, আমার এগুলো জানার কোনো দরকার নেই, আমি অ্যাটর্নি, ব্যাংকার এবং অ্যাকাউন্টেন্ট নিয়ে নিয়োগ করি এবং আমার এইসব বিষয় সামলানোর জন্য। মানে রবার্ট এর উত্তরে বলছেন, আপনি কি কোনোদিন লক্ষ্য করেছেন এমন কোনো অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার, অ্যাটর্নি, স্টক ব্রোকার আছে যারা ধনী নয়? তারা অনেক কিছু জানে এবং বেশিরভাগই বুদ্ধিমান হন, তা সত্ত্বেও বেশিরভাগ ধনী হয় না। ধনীরা যা জানে তা আমাদের স্কুলের ছাত্রদের শেখানো হয় না, আর এইসব লোকেদের কাছ থেকে এই পরামর্শ নিই। কিন্তু একদিন আপনি হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যেতে গিয়ে ট্রাফিকে আটকে গেলেন। ধরুন যে একদিন আপনি একটি হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে যেয়ে ট্রাফিকে আটকেলেন। আপনি কাজে যাবার জন্য বেরোবার প্রাণপণ চেষ্টা করছেন। হঠাৎ আপনি ডান দিকে তাকিয়ে দেখলেন আপনার অ্যাকাউন্টেন্ট সেই একই জ্যামে আটকে গেছে। বাঁদিকে তাকিয়ে দেখলেন ব্যাংকারদেরও দেখতে পেলেন। সেই পরিস্থিতিতেই আপনি নিশ্চিত বুঝতে পারছেন, মানে কম্পিউটার প্রোগ্রামারও খেলাটার বিষয়ে প্রভাবিত হয়নি। আমি এটা শেখানোর জন্য একটা সফটওয়্যার কিনতে পারি। ব্যাংকারকে অবশ্য এটা নাড়া দিয়েছিল, আমি এটা স্কুল পড়েছিলাম, অ্যাকাউন্টিংয়ের অংশটা, কিন্তু যখন জানতাম না কিভাবে এটা বাস্তব জীবনে প্রয়োগ করা হয়। এখন আমি জেনেছি আমার নিজের র্যাট রেস থেকে বেরিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমার মেয়ের মন্তব্য আমাকে বেশি স্পর্শ করেছিল। ও বলেছিল, আমার খুব মজা লেগেছে শিখতে। আমি এই ব্যাপারে অনেক কিছু জানলাম যে পয়সা কীভাবে সত্যি সত্যি কাজ করে এবং কীভাবে পয়সা বিনিয়োগ করতে হয়। তারপর সে আরও যোগ করেছিল, এখন আমি জানি এবারে আমি নিজের বোনের মতো পেশা নির্বাচন করতে পারি। আমি কাজ করতে চাই, কিন্তু তা শুধুমাত্র কাজের নিরাপত্তার সুবিধা অথবা আমি তার থেকে কত আয় করতে পারবো তার জন্য নয়। এই খেলার শিক্ষণীয় বিষয়গুলো আমি যদি শিখতে পারি তাহলে আমার স্বাধীনতা, আমার মন যা চায় তা করতে পারবো বা পড়তে পারবো। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বিশেষ কর্মদক্ষতা চাহিদা আছে বলে নয়, আমি যদি এটা শিখতে পারি আমার চাকরির সুনিশ্চিততা এবং সোশ্যাল সিকিউরিটি নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আমার বেশিরভাগ সহপাঠীরা ইতিমধ্যে করতে শুরুও করে দিয়েছে। আমার খেলা শেষ হওয়ার পর আমি রবার্টের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করতে পারিনি, কিন্তু তার প্রজেক্টের সম্বন্ধে আরও আলোচনা করার জন্য পরে দেখা করবে বলে স্থির করেছে। আমি বুঝতে পেরেছিলাম যে এই খেলার মধ্যে সে অন্যান্যদের অর্থনৈতিক ব্যাপারটা আলাদাভাবে বোঝাতে চেয়েছিল। আমি ওর পরিকল্পনা সম্বন্ধে আরও জানার জন্য আগ্রহী ছিলাম। পরের সপ্তাহে আমার স্বামী এবং রবার্ট এবং তার স্ত্রীর সাথে ওই এক নৈশভোজে সাক্ষাতের ব্যবস্থা করেছিলাম। যদিও এটা আমাদের প্রথম সামাজিক মেলামেশা, তবু আমাদের মনে হয়েছিল আমরা যেন একে অন্যের বহুদিন ধরে চিনি। আমরা দেখলাম যে আমাদের অনেক কিছুই একই রকম। আমাদের খেলাধুলা, নাটক, রেস্তোরাঁ থেকে অর্থনৈতিক এবং সামাজিক বিষয়ে আগাগোড়া সব কিছুই একই কথা বলছিল। পরিবর্তনশীল জগৎ নিয়ে আমরা আলোচনা করছিলাম, কিভাবে আমেরিকানদের অবসর গ্রহণের পর সামান্য অথবা কিছু সঞ্চয় থাকে না, কিছুই সঞ্চয় থাকে না, অথচ সোশ্যাল সিকিউরিটি এবং মেডিকেয়ার কীরকম দেউলিয়া অবস্থা তা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম। 75 মিলিয়ন বেবি বুমারদের অবসর গ্রহণের সময় কি আমাদের সন্তানদের তার দাম দিতে হবে। আমরা ভাবছিলাম পেনশন পরিকল্পনার উপর নির্ভর করে থাকা কতটা ঝুঁকিপূর্ণ, সাধারণ লোক যদি উপলব্ধি করতে পারত। রবার্টের প্রাথমিক চিন্তার কারণ ছিল আমেরিকা এবং সারা পৃথিবীর বিত্তবান এবং বিত্তহীন ব্যক্তির মধ্যে ক্রমবর্ধিত ব্যবধান। তিনি নিজে স্বশিক্ষিত এবং স্বপ্রতিষ্ঠিত অন্ত্রপ্রনার। সমস্ত পৃথিবী ঘুরে রবার্ট বিনিয়োগ করেছেন এবং 47 বছর বয়সে অবসর গ্রহণে সক্ষম হয়েছিলেন। আমার সন্তানদের জন্য আমার যে উদ্বেগ ছিল উনিও তাই নিয়ে উদ্বেগ ছিল, এবং তাই উনি অবসর জীবন ছেড়ে আবার এসে কাজ শুরু করেছিলেন। উনি জানতেন পৃথিবী বদলে গেছে, কিন্তু শিক্ষার কোনো পরিবর্তন আসেনি। রবার্টের মতে ছেলেমেয়েরা পুরনোপন্থী শিক্ষা ব্যবস্থার
বছরের পর বছর কাটায় এবং এমন সব বিষয় শিক্ষা পায় যা তারা কোনোদিনও কোনো কাজে লাগাতে পারে না। নিজেদের তারা এমন এক পৃথিবীর জন্য তৈরি করে যার আর কোনো অস্তিত্ব নেই। উনি মনে করতেন আজকের দিনে আপনারা আপনাদের সন্তানদের জন্য ভয়ঙ্কর উপদেশ হওয়ার উচিত। উনি মনে করতেন আজকের দিনে আপনার সন্তানদের জন্য ভয়ঙ্কর উপদেশ হওয়া উচিত, স্কুলে যাও, ভালো নম্বর পাও এবং একটি নিশ্চিত নিরাপদ চাকরি খোঁজো। এই ওটা পুরনো ও বাজে উপদেশ হয়ে গেছে। যদি আপনি এশিয়া, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় কি হচ্ছে তা দেখতে পান তাহলে আপনি আমার মতো চিন্তিত হবেন। তিনি বিশ্বাস করতেন এটা বাজে উপদেশ, কারণ আমি যদি আপনার সন্তানদের জন্য আর্থিকভাবে সুনিশ্চিত ভবিষ্যৎ চান, কারণ আপনি যদি আপনার সন্তানদের জন্য আর্থিকভাবে সুনিশ্চিত ভবিষ্যৎ চান, তারা পুরনো নিয়ম অনুযায়ী চলতে পারবে না। এটা খুবই ঝুঁকির কাজ হবে। আমি জিজ্ঞেস করেছিলাম, পুরনো নিয়ম বলতে আপনি কি বোঝাতে চাইছেন? জীবনের খেলায় আমার মতো লোকেরা আপনাদের থেকে আলাদা নিয়মবলী মেনে চলে। তিনি বলেছিলেন, যখন একটি প্রতিষ্ঠান সংক্ষিপ্তকরণ ঘোষণা করে তখন কি হয়? সংক্ষিপ্তকরণ এই ডাউন সাইজিং বলা যায়। এখানে একটু খেয়াল করে শুনবেন যে জীবনের খেলায় আমার মতো লোকেরা আপনার থেকে আলাদা নিয়মবলী মেনে চলে। তিনি বলেছিলেন, যখন একটি প্রতিষ্ঠান ডাউন সাইজিং বা সংক্ষিপ্তকরণ ঘোষণা করে তখন কি করা হয়? লোক ছাঁটাই হয়। আমি বললাম, পরিবারগুলো আক্রান্ত হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানের কি হয়? বিশেষ করে শেয়ার বাজার যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, শেয়ারের দাম সাধারণত বেড়ে যায়। যখন কোনো কোম্পানিকে ডাউন সাইজিং ঘোষণা করা হয়, আমি বললাম, যখন কোনো কোম্পানির ডাউন সাইজিং ঘোষণা করা হয়, আমি বললাম, যখন কোনো কোম্পানির লেবার কস্ট, শ্রমিকের খরচ কমায়, সে স্বয়ংচালিত যন্ত্রের মাধ্যমে অথবা শুধুমাত্র মজুর শক্তির। হ্যাঁ, চিনি আছে 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 আছে। আচ্ছা, এখান থেকে শুরু করে আবার। জীবনের খেলায় আমার মতো লোকেরা আপনাদের থেকে আলাদা নিয়মবলী মেনে চলে। তিনি বলেছিলেন, যখন একটি প্রতিষ্ঠান সংক্ষিপ্তকরণ বা ডাউন সাইজিং ঘোষণা করা হয় তখন কি হয়? লোক ছাঁটাই হয়। আমি বললাম, পরিবারগুলো আক্রান্ত হয়, বেকারত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানটির কি হয়? বিশেষ করে শেয়ার বাজারে যদি এটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তো শেয়ার বাজারে সাধারণত দাম বেড়ে যায়। যখন কোনো কোম্পানি ডাউন সাইজিং ঘোষণা করা হয়, আমি বললাম, যখন কোনো কোম্পানির লেবার কস্ট কমায় সে স্বয়ংচালিত যন্ত্রের মাধ্যমে অথবা শুধুমাত্র মজুর শক্তির বিন্যাসের মাধ্যমে, যেভাবে হোক না কেন বাজার সেটা পছন্দ করে। ঠিক তাই না? ঠিক তাই, ঠিক বলেছেন। তিনি বললেন যে ঠিক বলেছেন। আর যখন স্টকের দাম বেড়ে যায় তখন আমার মতোই লোকেরা অর্থাৎ শেয়ার হোল্ডাররা আরও ধনবান হয়। অন্য নিয়মবলী বলতে আমি এটাই বুঝিয়েছি। এতে কর্মচারীরা হারে, মালিক ও বিনিয়োগকারীরা জেতে। রবার্ট শুধু মালিক এবং কর্মচারীদের মধ্যকার তফাৎ বুঝিয়েছিলেন না, তিনি নিজের ভাগ্য নিজের পরিচালনা করা এবং অন্যের হাতে পরিচালনার ভার দিয়ে দেওয়ার তফাৎ দেখাচ্ছিলেন। তিনি বেশিরভাগ লোকের পক্ষে এই ব্যাপারটা বোঝা শক্ত। আমি বললাম, তারা শুধু ভাবে এটা ঠিক না। এজন্যই শিশুকে সরলভাবে ভালো শিক্ষা পাও বলাটা বোকামি। এটা ধরে নেওয়া বোকামি যে স্কুলে যে শিক্ষা দেবে তা আপনার সন্তানের গ্র্যাজুয়েশনের পরে দুনিয়ার মুখোমুখি হওয়ার জন্য তৈরি করবে। প্রতিটা শিশুর আরও শিক্ষার প্রয়োজন, অন্য ধরনের শিক্ষা, আর তাদের নিয়মবলী জানা দরকার। পয়সা কড়ির একটা নিয়ম আছে যা ধনীরা খেলে থাকে এবং টাকা কড়ি আরও এক রকমের
নিয়ম আছে যা বাকি 95% লোক খেলে, এবং এই 95% লোক এই নিয়মগুলো শেখে তাদের বাড়ির এবং স্কুল থেকে। এই কারণে আজকের দিনে একটি শিশু সরলভাবে বলা যায় ভালো করে পড়াশোনা করো এবং চাকরি খোঁজো, এই কথাটা বলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আজকের দিনে একটা শিশুর আরও বাস্তবধর্মী শিক্ষার প্রয়োজন, এবং বর্তমানে বাস্তবতা তা দিতে অক্ষম। ক্লাসে কটা কম্পিউটার আছে অথবা স্কুল কতটা অর্থ ব্যয় করছে এসব আমি গ্রাহ্য করি না। শিক্ষা ব্যবস্থা যে বিষয় সম্বন্ধে নিজেই কিছু জানে না তা শেখাবে কি করে? তাহলে কিভাবে মায়েরা তাদের সন্তানদের এমন কিছু শেখাবে যা স্কুলে শেখানো হয় না? আমি কিভাবে একটি শিশুকে অ্যাকাউন্টিং শেখাবেন? মানে আপনি কিভাবে একটি শিশুকে অ্যাকাউন্টিং শেখাবেন? তাদের একঘেয়ে লাগবে না? আর যেখানে আপনি নিজেই ঝুঁকি বিমুখ, আপনি কিভাবে বা তাকে অর্থের বিনিয়োগ করা শেখাবেন? আমি ঠিক করেছিলাম আমার ছেলে মেয়েদের জীবন নিরাপদভাবে খেলার শিক্ষা দেওয়ার চেয়ে বুদ্ধি প্রয়োগ করে খেলার শিক্ষা দেওয়া সব থেকে ভালো। আমি রবার্টকে জিজ্ঞেস করেছিলাম, তাহলে কিভাবে আপনি একটি শিশুকে অর্থ সম্বন্ধে এবং যেসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করলাম সেসব শেখাবেন? কীভাবে একটি বাবা মার কাছ থেকে সহজ করা যায় যখন বাবা মার কাছে সহজ করা যায় যখন তারা নিজেরাই বিষয়টি বোঝে না? তিনি বলেছিলেন, আমি এই বিষয় নিয়ে একটা বই লিখেছি। বইটা কোথায়? আমার কম্পিউটারে। বহু বছর ধরে ওখানে এলোমেলোভাবে আছে। আমি মাঝে মাঝে তথ্য যোগ করি, কিন্তু সব কিছু একসাথে করার সুযোগ আমার এখনও হয়ে ওঠেনি। আমার অন্য বইটা বেস্ট সেলার হওয়ার পর আমি এটা লিখতে শুরু করি, কিন্তু আমার নতুন বইটি কখনো শেষ হয়নি, টুকরো টুকরো হয়ে রয়েছে। আর সত্যিই এটি খণ্ডে খণ্ডে ছিল। সমস্ত ছড়ানো তথ্যগুলো পড়ার পর আমি ঠিক করলাম এমন কিছু বিশেষত্ব আছে যা বিশেষত্ব এই পরিবর্তনের সময় সবার সঙ্গে ভাগ করা জরুরি। আমি রবার্টের বইয়ের সহলেখিকা হতে রাজি হলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম কতখানি অর্থ বিষয় শিক্ষা একটা শিশুর প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি বললেন, তা নির্ভর করে শিশুর উপর। তিনি অনেক কম বয়সে জানতেন যে তিনি ধনী হতে চান। তিনি যথেষ্ট ভাগ্যবান ছিলেন, কারণ একজন ধনী পিতৃপ্রীতম ব্যক্তির সান্নিধ্য তিনি পেয়েছিলেন। মানে ধনী পিতা সমতুল্য একজন মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তিনি তাকে পথ নির্দেশ করতে রাজি হয়েছিলেন। শিক্ষাই সফলতার ভিত্তিস্বরূপ। রবার্ট বলেছেন, যেমন পুঁথিগত বিদ্যার দক্ষতা অপরিহার্য, তেমনি আর্থিক দক্ষতা বা যোগাযোগের রক্ষা করার দক্ষতার প্রয়োজন আছে। রবার্টের দুই বাবার গল্প। এরপর এলো রবার্টের দুই বাবার গল্প, একজন ধনী এবং অন্যজন দরিদ্র, যা তার সারা জীবনে অর্জিত সমস্ত দক্ষতার ব্যাখ্যা দেয়। দুই বাবার বৈপরীত্য একটি গুরুত্বপূর্ণ চিত্র উপস্থাপন করে। এই বইটি সমর্থন করে এবং সম্পাদনা এবং তথ্যাদি একত্রিত করার ভার আমি নিয়েছিলাম। অ্যাকাউন্টেন্টরা এই বই তাদের পাঠ্য বইয়ের জ্ঞান দূরে সরিয়ে রাখেন এবং খোলা মনে রবার্টের উপস্থাপিত তথ্য গ্রহণ করেন। যদিও এর মধ্যকার অনেকগুলো তথ্য সার্বজন গৃহীত অ্যাকাউন্টের মূল নীতিগুলোর ভিত্তিতে নাড়া দিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সঙ্গে প্রকৃত বিনিয়োগকারী কীভাবে তাদের বিনিয়োগ সিদ্ধান্তকে বিশ্লেষণ করে তার মর্ম উপলব্ধি করতে পারে। আচ্ছা, এই মোটামুটি এটা হলো শারন লেকটার, যে এই বইয়ের সহলেখিকা। আমি এতক্ষণ আপনাদের ভূমিকা পড়ে শোনাচ্ছিলাম, যদিও ভূমিকাটা অনেক বড়, তবে এই ভূমিকাটা বইয়ের মেন থিম জানার জন্য জরুরি ছিল। আজকে ভূমিকা পর্যন্তই। নেক্সটে আমি প্রথম অধ্যায় শুরু করব। প্রথম অধ্যায়ের নাম হলো ধনবান বাবা এবং নির্ধন বাবা। বইটির বর্ণনা করেছেন রবার্ট কিওসাকি নিজে, এবং বইটির সংকলন করেছেন বাংলা অনুবাদ করেছেন মঞ্জুর পাবলিকেশন হাউস। এই হলো বিষয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দু একদিনের ভেতরে হয়তোবা আমি আপনাদের প্রথম অধ্যায়ের অনুবাদটি জানাবো। ততক্ষণ সুস্থ থাকবেন, বই পড়ার মাঝেই থাকবেন।
ধন্যবাদ সবাইকে।